ঢাকার আকাশে সেদিন মেঘ ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল বাতাসে ভেসে বেড়ানো একটা প্রশ্ন। শেরেবাংলা নগরের আশপাশে যে অস্বাভাবিক নীরবতা, সেটা কি কেবল আবহাওয়ার কারণে, নাকি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যার শব্দ এখনও বাইরে আসেনি? এই প্রশ্নটা নতুন করে সামনে এসেছে একজন মানুষে ঢাকায় পা রাখার পর থেকে। তার নাম হলো হাকান ফিদান, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী। কিন্তু আঙ্কারায় তাকে কেউ শুধু পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দেখে না। গত প্রায় 15 বছর ধরে তিনি ছিলেন তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর প্রধান। যে মানুষটা ছায়ার ভেতর থেকে সিরিয়া, লিবিয়া থেকে নাগর্ণ কারাবাখ পর্যন্ত যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার নেপথ্য কারিগর হিসেবে পরিচিত, সেই মানুষটাই যখন আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসেন, তখন সেটা আর নিছক একটা কূটনৈতিক সৌজন্য সফর থাকে না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সফরটি হয়েছে 5 থেকে 6 জুন 2026। হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর পরের দিন তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এখানেই প্রথম ধাক্কাটা লাগে, কারণ এই সফরের পরপরই দুই দেশের যৌথ বিবৃতিতে এমন একটা লাইন আসে যা গত 6 বছরে কখনো আসেনি। বাংলাদেশ ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করতে সম্মত হয়েছে। পাশাপাশি নিয়মিত 2+2 সংলাপ প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। প্রশ্ন হলো, হঠাৎ করে প্রতিরক্ষা কমিটি কেন? শুধু সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সমঝোতা স্মারকের জন্য একজন স্পাই মাস্টারের ঢাকায় আসার প্রয়োজন পড়ে না। আর সেই প্রশ্ন থেকে জন্ম নিচ্ছে সবচেয়ে বড় গুঞ্জনটি। জানি এখন ঢাকার ক্যান্টনমেন্ট থেকে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত ফিসফাস চলছে বাংলাদেশের মাটিতে তুরস্কের সহায়তায় ড্রোন তৈরির কারখানা। এই গুঞ্জন কি একেবারে ভিত্তিহীন? মোটেও না। যদি আমরা সময়ের সুতোটা একটু পেছনে টানি, তাহলে দেখব বাংলাদেশ অনেক আগেই এই পথে হাঁটতে শুরু করেছে। 2022 সালের জুলাই মাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকী জেন্সকে নিশ্চিত করেছিলেন যে তুরস্কের বায়রাকার কোম্পানি বায়রাক্তার TB2 ড্রোন কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এরপর 2025 সালের মার্চে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও খবর বের হয় যে বাংলাদেশ সীমান্তের কাছে তুর্কি ড্রোন মোতায়েনের ওপর নজর রাখছে ভারত। অর্থাৎ ক্রয় থেকে মোতায়েন একটা ধারাবাহিকতা আগে থেকেই ছিল, কিন্তু ক্রয় এক জিনিস আর নিজের দেশে কারখানা বানানো আরেক জিনিস। এই লাভটা আসলে কিভাবে সম্ভব? উত্তরটা লুকিয়ে আছে তুরস্কের অস্ত্র বিক্রির দর্শনের ভেতরে। আমেরিকা বা রাশিয়া যখন অস্ত্র বিক্রি করে, তারা একটা শর্তে বিক্রি করে, যেন ক্রেতা চিরকাল তাদের উপর নির্ভরশীল থাকে। একটা স্ক্রু নষ্ট হলেও যেন তাদের কাছে ফিরে আসতে হয়। তুরস্ক গত 10 বছরে এই ধারণাটাই উল্টে দিয়েছে। তারা অস্ত্রের সাথে সাথে প্রযুক্তি বিক্রি করে। তাদের মন্ত্র হলো টেকনোলজি ট্রান্সফার। তারা বলে, আমরা তোমাকে মাছ দেব না, মাছ ধরার জাল বানানো শেখাবো। আর এই মডেলের সবচেয়ে বড় পরীক্ষাগার হলো ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝখানে বাইকার ইউক্রেনের মাটিতে একটি বিশাল কারখানা স্থাপন করেছে, যেখানে বায়রাক্তার TB2 এবং তার চেয়ে উন্নত আকিঞ্চি ড্রোন অ্যাসেম্বল করা হচ্ছে। সেখানে তুর্কি ইঞ্জিনিয়াররা একা কাজ করেন না। ইউক্রেনের তরুণ প্রকৌশলীরা তাদের তত্ত্বাবধানে সফটওয়্যার কোডিং, অ্যারোডাইনামিক্স, মেইনটেনেন্স শিখছে। এই একই গল্প আমরা দেখেছি কাজাখস্তানে। সেখানে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কারখানায় ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যৌথ উদ্যোগে কারখানা করেছে। সেখানে তুর্কি যন্ত্রাংশ এনে স্থানীয়ভাবে সংযোজন করা হয় এবং কাজাখ টেকনিশিয়ানদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। এই মডেলটাই এখন বাংলাদেশের ক্ষেত্রে আলোচিত হচ্ছে। বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক পোর্টালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বায়রাক্তার TB2 ড্রোন এর যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির জন্য বাইকারের সাথে উন্নত পর্যায়ের আলোচনায় রয়েছে এবং বগুড়ার কাছে একটি ড্রোন ফ্যাসিলিটি নিয়ে প্রস্তাবনার কথাও সামনে এসেছে। একবার ভাবুন, এই মডেল যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে দৃশ্যপটটা কী দাঁড়াবে? এতদিন আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করা হাজার হাজার মেধাবী ছেলেমেয়ে দেশের সুযোগ না পেয়ে বাইরে চলে গেছে। একটি ড্রোন কারখানা মানে শুধু নিজের ড্রোন তৈরি নয়, এর মানে হলো AI বেসড টার্গেটিং সিস্টেম, মিসাইল লকিং সিস্টেম, কমিউনিকেশন জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি, এই সব কিছুর জ্ঞান দেশের ভেতরে চলে আসা। বুয়েট বা MIST এর ল্যাবে বসে একজন ছাত্র যে তত্ত্ব পড়ে, সেটাই সে হাতে কলমে কারখানায় প্রয়োগ করতে পারবে। এটাকে যদি শুধু সামরিক চুক্তি বলেন, তাহলে ভুল হবে। এটা একটা প্রযুক্তিগত নবজাগরণের সম্ভাবনা। কিন্তু এখানেই গল্পে নতুন মোড় আসে। এই কারখানা নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তি থেকে উত্তরটা খুঁজতে গেলে দূরে যেতে হবে না। 2018 সাল থেকে বাংলাদেশ তুরস্ক থেকে বায়রাক্তার TRG 3000 কাপলান রকেট সিস্টেম সহ একাধিক প্ল্যাটফর্ম কিনেছে এবং 3000-এরও বেশি বাংলাদেশি সেনা সদস্য তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে। এই গভীরতা দিল্লির জন্য নতুন কিছু নয়, নতুন হলো এর মাত্রা। কারণ বায়রাক্তার TB2 আকিঞ্চির মতো ড্রোনের সক্ষমতা শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়। আকিঞ্চি ড্রোন প্রায় 40,000 ফুট উচ্চতায় উঠতে পারে, একটানা 24 ঘন্টা আকাশে থাকতে পারে এবং রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি বহন করে। যদি এই ড্রোন বাংলাদেশের আকাশসীমার ভেতরে
থেকেও নজরদারি চালায়, তাহলে শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে পূর্ব ভারতের এয়ারবেসের গতিবিধি তার সেন্সরে ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর এই সম্ভাবনাটাই ভূরাজনৈতিক হিসাব নিকাশ বদলে দেয়। দিল্লি এতদিন ধরে যে এয়ার সুপিরিয়রিটির ধারণার উপর ভরসা করেছিল, সেখানে একটা ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। এই জায়গায় এসে আমাদের নিজেদেরকে একটা কঠিন প্রশ্ন করতে হবে, এই ড্রোন কারখানাকে আসলেই শুধু বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বিষয়, নাকি এর পেছনে আরও বড় কোনো দাবার চাল আছে? তুরস্কের এশিয়া এনিউ উদ্যোগের দিকে তাকান। আঙ্কারা চাইছে মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত একটি নতুন প্রভাব বলয় তৈরি করতে, যেখানে তারা শুধু অস্ত্র বিক্রেতা নয়, বরং নিরাপত্তা অংশীদার। পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত 10 থেকে 12টি দেশে তারা যৌথ উৎপাদনের অবকাঠামো নিয়ে কাজ করছে। বাংলাদেশ সেই বলয়ের সবচেয়ে পূর্ব দিকের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হতে পারে। বঙ্গোপসাগরের মুখে অবস্থিত একটি দেশ, যার অর্থনীতি দ্রুত বাড়ছে এবং যার বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, তাকে যদি প্রযুক্তি অংশীদার বানানো যায়, তাহলে তুরস্কের জন্য সেটা একটি কৌশলগত জয়। অর্থনীতির দিকটা ভুলে গেলেও চলবে না। প্রতি বছর বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনতে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চলে যায়। দেশে অ্যাসেম্বলিং শুরু হলে এই বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তার চেয়েও বড় কথা হলো, তুরস্ক যদি দক্ষিণ কোরিয়া, পাকিস্তানের মতো দেশগুলো আজ অস্ত্র রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্প 2024 সালে $7 বিলিয়ন বেশি রাজস্ব তৈরি করেছে বলে রিপোর্টে উল্লেখ আছে। বাংলাদেশ যদি মেড ইন বাংলাদেশ ট্যাগ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ বা ছোট ড্রোন রপ্তানি করতে পারে, তাহলে সেটা হবে প্রতিরক্ষা খাত থেকে অর্থনীতিতে ফেরত আসার এক নতুন পথ। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়িয়ে? হাকান ফিদানের ঢাকা সফর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে যৌথ কমিটি গঠনের ঘোষণা দিয়ে। কোনো সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এখনও ড্রোন কারখানার শব্দ লেখা হয়নি, কারণ সামরিক প্রযুক্তি হস্তান্তরের মতো স্পর্শকাতর বিষয় কখনোই প্রথম দিনে ঘোষণা করা হয় না। এটা রাখা হয় সবচেয়ে সুরক্ষিত ভল্টে। শত্রুকে অন্ধকার রাখাই এই খেলার নিয়ম। কিন্তু অতীত মডেল, চলমান আলোচনা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট একসাথে করলে একটা ছবি স্পষ্ট, বাংলাদেশ আর শুধু ক্রেতা থাকতে চাইছে না, সে উৎপাদক হতে চাইছে। ঢাকার মেঘলা আকাশের কথা দিয়ে শুরু করেছিলাম, সেই মেঘ এখনও কাটেনি। শেরেবাংলা নগরের বন্ধ দরজার ভেতরে এখনও ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা চলছে, আর সেই আলোচনার প্রতিটি শব্দ পৌঁছে যাচ্ছে দিল্লি, ওয়াশিংটন, বেইজিংয়ের টেবিলে। কারণ এই অঞ্চলে যখনই কোনো ছোট দেশ নিজের আকাশ নিজে পাহারা দেওয়ার সাহস দেখায়, তখনই বড় শক্তিগুলোর ঘুম ভেঙে যায়। এখন প্রশ্ন হলো, এই সাহসটা কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে? বাংলাদেশ কি সত্যি তুরস্কের হাত ধরে ড্রোন উৎপাদনের মানচিত্রে নিজের নাম লিখতে পারবে, নাকি বাইরের চাপে এই স্বপ্নটা আবার ফাইলবন্দি হয়ে যাবে? আর যদি সত্যি কোনো এক ভোরে বাংলাদেশের কোনো রানওয়ে থেকে লাল সবুজের চিহ্ন নিয়ে একটি ড্রোন আকাশে উড়ে, তখন দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণটা আসলে কি দাঁড়াবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে, কিন্তু সেই সময়ের জন্য অপেক্ষা করতে করতে আমাদের চোখ রাখতে হবে আকাশের দিকেই।